অফ ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট ইউএস এর সাথে ওইটা নিয়ে একটু আলাপ করা এবং আপনাদের কোর্সটাকে আমরা কিভাবে ডিজাইন করেছি ওটা একটু আপনাদেরকে জানানো। প্রথম ইস্যুটা হচ্ছে আপনার আমাদের টপিক কি কি থাকে আমাদের কোর্সটাতে। আমাদের এই কোর্সটাকে আমরা যদি ব্রডে ভাগ করি 5টা টপিক থাকে, ব্রড হেডে আরো টপিকস থাকে ভেতরে ছোট ছোট। প্রথম দিন আমরা আলাপ করি ইন্ট্রোডাকশন নিয়ে, সেকেন্ড দিন আমরা আলাপ করি ফ্রড ট্রায়াঙ্গেল, অ্যাক্সিডেন্টাল ফ্রড ট্রায়াঙ্গেল এগুলো নিয়ে, থার্ড দিন আলাপ করি প্রেডেটর ফ্রডস্টার, ফোর্থ দিন আলাপ করি ইন্টারনাল কন্ট্রোল, তারপর মানি লন্ডারিং নিয়ে। গ্রসে যদি বলি এইটুকুই আলাপ করি, কিন্তু এর বাহিরেও আপনার আরো কিছু কাজ থাকে এখানে। এর বাহিরেও কিছু ক্লাস থাকে, ধরেন আপনার দিন শেষে এই যে ফ্রড এন্ড ফরেনসিক যেটা বলেন এদের মেইন কাজটা কি। মেইন কাজটা হচ্ছে কোনো ফিনান্সিয়াল যে কোনো ধরনের যদি দুর্নীতি হয়, যদি আমরা জানি সেই দুর্নীতিটা খুঁজে বের করা। কারণ আমি জানলাম এখানে দুর্নীতি হয়েছে, 10 কোটি টাকা চুরি হয়েছে এই কোম্পানির থেকে, বাট হাও আমাকে তো এক্সাক্ট বের করে প্রুফ করতে হবে আপনি কোর্টে যাওয়ার জন্য। এই প্রুফ করার কাজটা কিন্তু অনেক কঠিন। কঠিন হচ্ছে যখন আপনার যে কোম্পানির মান্থলি সেল 1,000 কোটি টাকা, ওই কোম্পানির থেকে কেউ যদি মান্থলি 10 লাখ টাকা করে সরিয়ে ফেলে এবং আপনি যদি স্পেসিফিক না জানেন কোন এন্ডে হয়েছে, ইট কুড বি ভেরি 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 ডিফিকাল্ট। তাহলে ভেরি ডিফিকাল্ট যখন হয় তখন কি হয়, এখান থেকে আমাদের কাজটা হলো বের করতে গেলে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয়। আমার ট্রেন্ড অ্যানালাইসিস ঠিক কোন ট্রেন্ডে স্পেসিফিক কোনো একটা খরচ বা কিছু একটা হচ্ছে, যেটাও অনেক কঠিন। সুতরাং আমাদের উই নিড সাম টিপস, কেউ না কেউ আমাদের কিন্তু একটু হিন্টস দিতে হয় এই সব জায়গাগুলো চেক করেন। যদি চেক না করেন আমি সমুদ্রে হাত সাঁতার কাটবেন, মানে সমুদ্র তো। যে কোম্পানির মাসে সেল 5 লাখ টাকা 10 লাখ টাকা ওইটা আসলে খুব বড় কোনো ইস্যু না, ওটা 1 মাস ঘাটলে পাওয়া যাবেন সে কোথায় খরচ করছে। কিন্তু আবার যেখানে আপনার 10 লাখ টাকা 20 লাখ টাকা কিন্তু ইনকামটা হচ্ছে 5 টাকা 6 টাকায়, খরচ হচ্ছে 5-6 টাকা এক্সাম্পল, তখন দেখবে এটা হিউজ ট্রানজাকশন। the end of the day এর জন্য ফ্রড এন্ড ফরেনসিক, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ফ্রড এন্ড ফরেনসিক ইনভেস্টিগেটর, আপনাকে অবশ্যই ডেটা অ্যানালিটিক্স কিন্তু জানতে হয়। তা আমরা ডেটা অ্যানালিটিক্সই একটা ইনফ্যাক্ট 1 বছরের কোর্স শুধু। তা এখন ওই জন্যই দেখবেন গ্লোবালি আপনার কানা গ্লোবাল বলতে এই ফ্রড ফরেনসিক ইটস ভেরি পপুলার ইন নর্থ আমেরিকা। আপনি ইভেন ইউরোপেও দেখবেন খুব বেশি বডি নাই, খুব নর্থ আমেরিকা। তবে গ্লোবালি আস্তে 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 এটার অ্যাওয়ারনেসটা বাড়ছে। এক সময় আপনি ইউরোপে খুব বেশি পপুলার হচ্ছে অডিট, ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটের কাজ কিন্তু আসলে ফ্রড ফরেনসিক বের করা না। ইন্টারনাল অডিটের কাজ হচ্ছে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম ঠিক আছে কিনা চেক করা, এবং ঠিক না থাকলে সাজেস্ট করা এটা এইভাবে ইমপ্রুভ করা যায় ওইভাবে করা যায়। ইন্টারনাল অডিটের কাজটা ওইখানে। কিন্তু ফ্রড ফরেনসিকের কাজটা হচ্ছে আসলে ফ্রড বের করা। এখন এই ফ্রড বের করতে গেলে তখন আপনাকে এই ফ্রড ফরেনসিকের কিছু নলেজ লাগে, টুলস লাগে, টেকনিক লাগে। এই কোর্স থেকে আপনি যেটা পাবেন এটা হচ্ছে এক্সাক্ট একজন ফ্রড ফরেনসিক কোর্সের ট্রেনের কি কাজ অ্যাকাউন্টেন্টের, এবং অনুসারে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান কিভাবে করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় গ্লোবালি আসলে নিজেরা ওনারা হায়ার করে ওই সময়, কারণ আপনার এখানে আইটির কাজ থাকে, প্রোগ্রামিং এর নলেজ থাকে, সফটওয়্যার ইস্যু থাকে, এদের সবকিছু অনেক সময় নিজেরা করে না, থার্ড পার্টি দিয়ে করায়। নিজেদের ফার্ম থাকে, ফার্মের মাধ্যমেই করে। তাহলে আমরা একটু যদি বেসিকে যাই, ইন্ট্রোডাকশনে হচ্ছে সবসময় যে কোনো প্রফেশনেরই কিছু টার্মিনোলজি থাকে, যে কোনো প্রফেশনের। ওরকম ফ্রডেও কিছু টার্মিনোলজি থাকে, ওই টার্মিনোলজি গুলো আপনার এখানে আস্তে আস্তে জানবেন। পারপিট্রেটর, ফ্রডস্টার, শেল কোম্পানি, মানি লন্ডারিং, ওই ওয়ার্ড গুলো এখানে পাবেন। এবং এটার আমি একটা এক্সাম্পল সবসময় দিই, যেহেতু আমাদের বাংলাদেশের পেপার এটা আসছিল প্রথম আলোতে 17 ফেব্রুয়ারি 23-এ, যেখানে হেডিংটা ছিল 60 ঘন্টা পর ভারতে বিবিসির কার্যালয়ে তল্লাশি শেষ হলো। বিবিসির কার্যালয়ে একটা তল্লাশি হয়েছিল বিজেপির সময়, একটা ওরা ডকুমেন্টারি চালিয়েছিল বিবিসি। ওইটার পরে ওখানে এনবিআর এর, ওদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ গিয়ে একদম 60 ঘন্টা মানে প্রায় কত, অ্যারাউন্ড 3 ডেজ কিন্তু ওরা একটা ব্লক করেছিল, একদম বন্ধ করে, কাউকে ঢুকতে দেয় নাই, বেরোতে দেয় নাই, কিছু করতে দেয় নাই, সব ওইখানে। ওইখানে টার্ম গুলো কি ছিল ওটা তো প্রথম আলো নিজে লেখে নাই। প্রথম আলো কোনো না কোনো কেউ ওদের নিউজ পেপার থেকে, বিবিসির ওয়ার্ড থেকে বা আপনার ওখানকার পেপার থেকে আসছে। এখানে লেখাগুলো ছিল, সরকার ও শাসক দল বিজেপি জানিয়েছিল প্রধানত কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয়ে সমীক্ষা করে দেখা হচ্ছে, সেজন্য বিভিন্ন ল্যাপটপে ফান্ড ট্রান্সফার, শেল কোম্পানি, ফরেন ট্রান্সফার শব্দগুলো দিয়ে কি কি দেখা হয় কর্মকর্তারা তা জানতে চেয়েছেন। তাহলে খেয়াল করেন এখানে কারা গিয়েছিল, এনবিআর এর কর্মকর্তারা। এনবিআর এর কর্মকর্তারা কি কি করেছিল, ওনারা আসলে ফরেনসিক একটা অডিট করেছিল। কিন্তু ফরেনসিক অডিট ওনারা কি ওনাদের ব্যালেন্স শিট ফিগার দিয়ে করেছে, ওনারা আসলে করেন। ওনারা আসলে যেটা করেছে, ওনাদের যত ইমেল ছিল, ইমেইলে ওদের সাথে ডেফিনেটলি আইটির টিম ছিল, ডেফিনেটলি যে আইটির টিমরা এসে যে নোস হাউ টু চেক। তাহলে ওরা ডেফিনেটলি আপনার ইমেল সার্ভারে টেক আপ করেছে, ওদের সাথে বসে পাসওয়ার্ড টাসওয়ার্ড নিয়ে ইমেল সার্ভারে ঢুকে এবার বলছে কি তুমি এই যে শেল কোম্পানি বের করো।
ফ্রড, মানি লন্ডারিং তো কেউ বলে না, তাহলে আপনার শেল কোম্পানি, ট্রান্সফার প্রাইসিং, ফান্ড ট্রান্সফার, এগুলো দিয়ে কি কি মেল আছে, মেল গুলো পড়ো। তাহলে ওরা মেল গুলো পড়ছে, সবগুলো পড়ছে, দে ওয়ান্ট টু ফাইন্ড আউট হোয়াট ইজ গোয়িং অন, সো দিস ইজ অলসো আ ফরেনসিক অডিট। এটাও কিন্তু একটা ফরেনসিক অডিট। আর ফরেনসিক অ্যাকাউন্টিংটা হলো আপনার এই যে ফ্রড যে হয় এবং এটার মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল ম্যানিপুলেশন হয়, এটা নিয়ে কাজ করার পর এটা যে লিটিগেশন, দিন শেষে আপনি কোথায় যাই, আমরা দিন শেষে আমরা কোর্টে যাই। টাকা পয়সার ইস্যু, তার আপনি কোনো একজন লোক কয়েকজন মিলে একটা 1,000 কোটি টাকা কোম্পানির 100 কোটি টাকা সরাই ফেললো বছরে, এক বছরে, আপনি ওকে বলবেন এই তুমি আমার টাকাটা ফেরত না দিলে তোমাকে আমি ছাড়, এরকম তো হবে না। আপনাকে ডেফিনেটলি এটা সরাসরি কোর্টে যেতে হচ্ছে, কোর্টে গিয়ে আপনি কেস করবেন, উনাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার পর এটা উনিও লয়ার দিবে, যে 100-200 কোটি টাকা সরাই ফেলছে, ওরও টাকা আছে, উনিও একজন লয়ার দিল, সবকিছু করলো। সুতরাং আপনাকে ওইখানে জিতে আসতে হবে। এবং এই কাজগুলো বিদেশে বেশি কেন হয়, আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে এখনো কিন্তু একটু ব্যক্তি পর্যায়ে আছে, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 2-3 জন 4 জন মিলে টাকা সরায়। কোম্পানি ইন্টারনাল কন্ট্রোল যদি ভালো না হয়, কোম্পানি যদি, যে কারণে আপনি দেখবেন এখন ইআরপি কিন্তু এখন অনেক ছোট ছোট কোম্পানিও দেখলাম আপনার এসএপি, মানে ছোট কোম্পানি বলতে আমি বলতে চাচ্ছি যাদের হয়তো মান্থলি টার্নওভার 20 কোটি টাকা, 25 কোটি টাকা, ওনারা পর্যন্ত আমি দেখেছি এখন কিন্তু এসএপি তে যাচ্ছে। দে ট্রিট এজ এ ইনভেস্টমেন্ট। এসএপির জন্য যে আমি 2 কোটি টাকা বা 5 কোটি টাকা যদি খরচও হয়, এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট, ইট উইল বি মাই ক্যাপিটাল অ্যাসেট। এবং এটার জন্য মান্থলি পার কি বলবো, ওদের সাথে হয়তো একটা এগ্রিমেন্ট থাকে, ওই অনুসারে ওদের কিছু ফি পে করতে হয়, কিন্তু ওরা চিন্তা করছে এই টাকাটার এগেনস্ট আমার হয়তো বড় একটা এই ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়তো আমরা অ্যাভয়েড করতে পারবো। আর ফ্রড তো বুঝেন, ফ্রড হচ্ছে একটাই, কেউ যদি ইন্টেনশনালি করে, এখানে দুই রকম হয়, একটা হচ্ছে ইন্টেনশনাল, একটা হচ্ছে আনইনটেনশনাল। যে কোনো কিছু ইন্টেনশনাল হলেই তখন ফ্রড হয়। আমি আপনার আপনার একটা মানি ব্যাগ রেখেছেন, এক্সাম্পল বলছি, এক্সাম্পল মানে আপনি আর সাথে আমার ওই রিলেশন ওই হিসেবে বলছি, ধরেন আপনার রিলেশন আছে, মানি ব্যাগ রাখলেন, আমি মানি ব্যাগটা খুললাম, 10 টাকা এখানে ধরেন একটা লোক আসছে, এবং আপনার সাথে আমার ওই রিলেশন আছে, আই রিপিট, নাহলে নর্মালি তো কেউ কারো মানি ব্যাগ ধরতেই পারে না। আমি ওই টাকাটা নিলাম, ওকে দিলাম, আমি এই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিব। পরের দিন আপনাকে আসলেন, আমি আপনাকে বললাম আমি তো আপনার মানি ব্যাগটা খুলে 20টা টাকা নিয়েছি, আমি ওনাকে ফেরত দিব। আমি বলে দিলাম আপনাকে, এরপর আমি ফেরত দিলাম। একটা আরেকটা হচ্ছে আমি আপনার মানি ব্যাগ খুললাম, টাকাটা নিলাম, কিন্তু আমি ফেরত দিতে ভুলে গেলাম, পরের দিন আমি তো আপনি বাসায় গিয়ে দেখলেন মানি ব্যাগে 20 টাকা কম আছে, আপনি বললেন কি ব্যাপার, টাকা কই গেল, এটা তো ওইখানে গেল। তখন আপনি ইয়ে করলেন, তখন দেখলেন কি আয় ভাই সরি ভাই এটা, এবং আপনি ফিল করলেন জেনুইনলি, আমি এটা ছোট 20 টাকা, আপনার আপনার রিলেশনে বলছি আর কি। তো ওই রকম তখন দেখলেন এটা কোনো আনইনটেনশনাল ছিল, এটা ইন্টেনশনাল না। কিন্তু যখন ইন্টেনশনাল, আমি আপনার এখান থেকে 20 টাকা সরালাম, সরানোর পরে আমি এই টাকাটা দিলাম, আমার প্ল্যানই হচ্ছে আমি আপনাকে দিব না, বলবো না, আমি বললাম না, আপনি ফোন করলেন, আমি বললাম কই না তো, কই কখন। কিন্তু এখন আপনি সামহাও ওইখানে একটা সিসি ক্যামেরা আছে, আপনি সিসি ক্যামেরা দেখলেন কি আমি এসে আপনার মানি ব্যাগ খুলে 20 টাকা নিয়ে আপনি কোন একটা কাজে দিয়েছি, তখন আপনি বুঝতেছেন এটা একটা ইন্টেনশনাল ছিল। অথবা না বললেও, ধরেন ইয়েও নাই, আপনার সিসি ক্যামেরা নাই, কিন্তু আপনি মোটামুটি সামহাও কনফার্ম, কেন কনফার্ম, আপনি ধরেন হয়তো ওই মানি ব্যাগটা এখানে রাখার আগে টাকাটা কাউন্ট করে রেখেছিলেন, আপনি হয়তো এখানে ওয়াশরুমে গেছেন, এসে দেখছেন নাই, তাহলে এবং এখানে আমি ছাড়া কেউ উপস্থিত ছিল না, কিন্তু আমি এটাকে 100% বলছি না এরকম কিছু ঘটে নাই, কই আমি তো দেখি নাই, কই আপনার এখানে মানে তো কার মানি ব্যাগ আছে এটাই তো দেখি নাই, কে নিবে এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমার একটা ইন্টেনশনাল টার্গেট আছে। এবং শুধু তাই না, আমি হয়তো বলতে পারি ভাই এখানে ওই ওয়েটার আসছিল, এ বেটা তো আমি তো খেয়াল করি নাই ওখানে ও কিছু করলো কিনা, আমি আরো দিলাম ওয়েটারকে ফাঁসায়, আপনি ওয়েটারকে ডাকলে তুমি টাকা নিয়েছো কিনা। তাহলে এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফ্রড, যখন এটা ইন্টেনশনাল থাকে। আর পুলিশ কি করে জানেন, পুলিশ সব সময় যেটা করে, ওরা কোন কাজে প্যাটার্ন ব্রেক করছে। আমি এখান থেকে ঢাকার থেকে আমি ধরেন খুলনা যাব, খুলনা যাওয়ার জন্য আমি একটা গাড়ি নিয়ে বেরোলাম, গাড়ি নিয়ে বেরোনোর পর আমি খুলনা থেকে পরের দিন ফোন দিল, কই সাজ্জাদ তো খুলনা আসার কথা ছিল, আসে নাই। কি ব্যাপার আসে নাই কেন, আপনারা ফোন দিচ্ছেন আমার ফোনে কেউ রিসিভ করে না, কোথাও যাচ্ছে না, পুলিশকে ফোন দিলেন, পুলিশ তখন কি করবে, আমার ফোন নাম্বার ধরে আপনার ইয়েতে গেল, টেলিকমিউনিকেশন কোম্পানিতে গেল, ওদেরকে বললো কি এই নাম্বারে আমাকে ট্র্যাকিং দেখো, কোথায় কোথায় ছিল, কোন কোন টাওয়ারে। ওই টাওয়ারে যদি আপনি দেখেন সরাসরি আমি ঢাকা থেকে একদম স্মুথ পদ্মা ব্রিজ কর করে স্মুথ হয়ে গোপালগঞ্জ হয়ে মানে একদম করে খুলনায় চলে গেছে, এটা একরকম। ও পুলিশ ওখানে ইন্টারেস্টেড না, পুলিশ দেখবে প্যাটার্ন কোথায় ব্রেক হয়েছে। আমি এখান থেকে খুলনায় যাব, আমি করলাম কি আমি উল্টা নারায়ণগঞ্জ গেলাম, আমি নারায়ণগঞ্জ গিয়ে ওইখানে কোন একটা রেস্টুরেন্টে বসে কারোর সাথে কথা বলছি, ওইখান থেকে আমি আবার পথ শুরু করলাম খুলনা যাওয়ার জন্য। আমি নারায়ণগঞ্জ থেকে মেয়রহানি ফ্লাইওভার দিয়ে উঠে পদ্মা ব্রিজ, ওই দিক দিয়ে উঠে পদ্মা ব্রিজে উঠে কথার কথা আমার যাওয়ার কথা বাম পাশে, আমি চলে গেলাম ডানে।
ডানে গিয়ে আমি হয়তো ধরেন নড়াইলের দিকে চলে গেলাম, আমি নড়াইলে গিয়ে ওইখানে আবার একটা বসলাম এবং দেখলেন কি ওইখানে আমি ঘন্টা দুয়েক বা তিনেক বসছি, যেটা নর্মাল ব্রেক না। এরপর নড়াইল থেকে দেখা গেল কি আমার গাড়ি আবার উল্টা ডান পাশে কোনো দিকে চলে গেছে, কুষ্টিয়ার দিকে চলে যাচ্ছি, তাহলে ইটস এ প্যাটার্ন ব্রেক। তাহলে পুলিশ যেটা করে প্যাটার্ন ব্রেক বের করে। আর আমরা ফরেনসিক অ্যাকাউন্টেন্টরা কি করি, আমরা প্যাটার্ন কোথায় কনসিস্টেন্ট আছে, ব্রেক না কোনখানে প্যাটার্ন হচ্ছে, আমরা ওইটা ব্রেক ওটা খুঁজে বের করি। এবং এই যে ফরেনসিকের একজন লোক কি করে, একজন ফ্রডের বা কিছু, এই জিনিসটাকে বলা হয় ফরেনসিক সাইকোলজি। যে আমি বলছি জিনিসটা এটা করে এটা করে এটা করে, বা আমরা বলছি বইগুলো যখন পড়বেন এগুলো আসছে কোত্থেকে, কোনো না কোনো একটা সাইকোলজিক্যাল ইস্যু থেকে। এই ফরেনসিক সাইকোলজিটা আপনার ডেভেলপ হয় বেসিক্যালি এই চারজনের মাধ্যমে। আপনার জেমস ম্যাকিনক্যাটেল, আলফ্রেড বিনেট, উইলিয়াম স্টার্ন, উইলিয়াম মল্টন মরস্টন। এন্ড উইলিয়াম মল্টন মরস্টন খুব ফেমাস, ফেমাস হচ্ছে অন্য জায়গায়, ওনার নাম আমরা যারা বই টই পড়তাম একসময় ছোটকালে, ফেলুদার বইটা পড়ছি, ফেলুদার এখানে ছিল হাতের আঙ্গুলের ছাপ, সিধু যেটার কাছে যায় আঙ্গুলের ছাপকে আবিষ্কার করেন, তখন বলে উইলিয়াম মল্টন মরস্টন, হি ইজ দ্য ওয়ান যে প্যাটার্ন বের করে আঙ্গুলের ছাপ কিভাবে খুঁজে বের করতে হয়, আঙ্গুলের ছাপ ইউনিক। এবং উনি হচ্ছেন সেই লোক, এবং উনার আরেকটা বড় পরিচয় আছে, উনি ওয়ান্ডার উইমেন, আমরা ছোটকাল থেকে মুভি দেখেছি, কার্টুন দেখেছি, অনেক কিছু দেখেছি, সেই ওয়ান্ডার উইমেন কিন্তু লেখা হয়েছে এই ভদ্রলোকের। এরপর হচ্ছে আমরা ফ্রড ফরেন্সিকের সাথে কিছু জিনিস একটু আমাদের ম্যাচ করতে হয়, কারণ টার্মিনোলজির জন্য, কারণ ফ্রডের কাজ কিন্তু সরাসরি লার্সেনি না, লার্সেনিটা হচ্ছে জোত চুরি, অপহরণ, চুরি, পকেট মেরে দিল আপনি রাস্তায় যাওয়ার সময়, এই যে আমি একটু আগে বললাম আপনি মানিব্যাগটা রাখলে আমি মানিব্যাগটা টাকা সরাই ফেললাম, এটাকে বলা হয় চুরি, জোত চুরি, চুরি, অপহরণ, জোত চুরি, দিস ইজ দ্য লার্সেনি। এই পার্টটাও কিন্তু আমাদের একটু বুঝতে হয়, কারণ কোনটা আমার এরিয়া কোনটা আমার এরিয়া না। এর লার্সেনি কিন্তু চলে যায় কিন্তু ফরেনসিক অ্যাকাউন্টেন্টের কাছে না, এটা চলে যাচ্ছে কোথায়, পুলিশ কেস, পুলিশ টুলিশে। আপনি রাস্তায় যদি কেউ হাইজেক করে, আপনি ফরেনসিক অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে লাভ নেই, আপনাকে যেতে হবে পুলিশে, পুলিশ গিয়ে আপনাকে ওইখান থেকে তখন ওরা ট্র্যাক করে, কারণ এটাও ফরেনসিক, পুলিশ কিন্তু এগুলো ফরেনসিক কাজ করে, ফরেনসিক অডিট করে, কিন্তু ওদেরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল না, আমাদের ফোকাসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। এমবেজলমেন্ট, এমবেজলমেন্ট কিছু সময় আমাদের মধ্যে আসে, আসে বলতে আমার কোম্পানিতে আমাকে দায়িত্ব দিল কোনো একটা মালিকের পার্সোনাল প্রপার্টির জন্য, কোনো একটা ইস্যু, মালিকের এফডিআর আছে, বা আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বললাম, খুব কমন একটা এক্সাম্পল আমি শেয়ার করি। এটা হচ্ছে আপনার এক সময় তো জানেন সঞ্চয়পত্র ছিল ফিজিক্যাল, এখন তো ফিজিক্যাল বোধ আছে কিনা আমি জানি না, একসময় ফিজিক্যাল সঞ্চয়পত্র ছিল। তা একটা কোম্পানিতে, আমি কোম্পানিটার নাম বলছি না, মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমি অডিটে আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে 2002 সালের কথা এটা। তা আমি ফিজিক্যালি গেলাম সঞ্চয়পত্রের ওখানে, মানে সঞ্চয়পত্র না, কোম্পানিটা অডিট করতে, প্রভিডেন্ট ফান্ড অডিটে। প্রভিডেন্ট ফান্ড না, একটা কোম্পানির অডিটে ছিল, কোম্পানির এন্ডে কোম্পানি বেশ বাল্কের একটা বড় সঞ্চয়পত্র ছিল ওদের, প্রায় 2 কোটি টাকার মতো একটা সঞ্চয়পত্র ছিল। ওই সঞ্চয়পত্রগুলো আপনারা অডিট শেষে কি করি, আমরা ফিজিক্যাল চেক করি। তা আমরা ফিজিক্যালি বললাম আমরা একদিন সঞ্চয়পত্র দেখবো, সিএফও বললো আপনি আসেন দেখে যান। আমরা গেলাম, সিএফও ওনার ভল্টে লক ওপেন করলো, লক ওপেন করে ওইখান থেকে সঞ্চয়পত্র বের করলো, আমরা কাউন্ট করলাম, আমরা 2 কোটি টাকার সঞ্চয়পত্র বুঝে পেলাম। দুই একটা স্যাম্পল বেসিসে ফটোকপি করলাম, সাইন করলাম, আমি বুঝে পেয়েছি এত নাম্বার থেকে এত নাম্বার সিরিয়াল নাম্বার, সিএফও সাইন করলো, আমিও সাইন করলাম। সাইন করার পর আমরা চলে আসলাম, চলে আসার পর আমরা অফিস থেকে অ্যাজ ইউজুয়াল কিছু চিঠি ইস্যু করলাম। চিঠি ইস্যু হলো এই কোম্পানির ওই ব্যাংকে চিঠি ইস্যু করলাম, ওনার এত কোটি টাকার সঞ্চয়পত্র আছে, ব্যাংক যেন কনফার্ম করে। ব্যাংক আমাদেরকে দেখি, ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রে কনফার্ম করতো না, কেউ কেউ করতো, আমরা অনেক সময় ফোর্স করতাম, ভাই ফোন দিন, ভাই দেন, পাঠান না পাঠান না পাঠান না, কারণ দিস আর ভেরি অ্যাকাউন্টটা আরো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে গেছে, যদিও এখন অনলাইনে হয়ে গেছে, এটা একটা সুবিধা। তখন ব্যাংক থেকে আমাদেরকে ফরচুনেটলি, এটা হইতে পারে ব্যাংক দেখলো কি আমি ক্লেম করছি, রমান রমান হক থেকে একটা অডিটে চিঠি গেছে যে ও 2 কোটি টাকার সঞ্চয়পত্র আছে, এবং 2002 সালে 2 কোটি এখনকার 10 কোটির কম না। তখন তখন ডলার ছিল 30 টাকা 32 টাকা, এখন হচ্ছে ডলারের রেট হচ্ছে আপনার 120 টাকা, সুতরাং 4 গুণ তো অবশ্যই। আচ্ছা, এখন তখন ব্যাংক থেকে আমাদের একটা চিঠি আসলো, চিঠি মানে কনফার্মেশনের নিচের পার্টটা ছিঁড়ে পাঠালো, ব্যাংক বলছে 0 টাকার সঞ্চয়পত্র আছে। এটা তো একটা বিরাট ইস্যু হয়ে গেল। আমি চিঠিটা দেখি, আমি চিঠিটা দেখে আমি আমার অফিসের ম্যানেজারের কাছে গেলাম, বস এটা তো 2 কোটি টাকার বলছে সঞ্চয়পত্র, না সঞ্চয় তো ক্যাশ, সরাসরি ক্যাশ। তখন উনি বলে এটা কেমনে সম্ভব, উনি বলো চলো ব্যাংকে যাই। যদি এগুলো সরাসরি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু ইটস আ বিগ ক্রাইম তখন মনে হচ্ছে। আমরা সরাসরি উনি ম্যানেজার সহ আমরা ব্যাংকে গেলাম, ইয়েতে সোনালী ব্যাংকে, আমাদের ফটোকপি ছিল, ফটোকপি ভাই এই সঞ্চয়পত্র আমাদেরকে ফিজিক্যালি দেখিয়েছে, ডেট আছে, সব আছে, আপনার কাছে কি নাই, ব্যাংক কি বলে, ব্যাংক বলছে না আমাদের কাছে নাই। ব্যাংক যখন বলছে নাই, এখন কিন্তু নাও ইট বিকাম ফরেনসিক অ্যাকাউন্টিং, ফরেনসিক অডিটে চলে গেছে আমরা সরাসরি। আমরা কিন্তু এক্সটার্নাল অডিটর, আমরা যাব
রিজনেবল ট্রু এন্ড ফেয়ার স্টেটমেন্ট শো করছে কিনা ওইটা জানবো, ওইটা জেনে আমরা চলে আসবো। নাও ইট বিকাম ফরেনসিক অ্যাকাউন্টিং। ফরেনসিকে গেলে কিন্তু কোম্পানির জন্য হ্যাপি 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 খুশি। কোম্পানি কেন খুশি? যখনই মানে অডিট ফার্ম না, অডিট ফি ধরেন ছিল এটা কথার কথা 1 লক্ষ টাকার অডিট, এটা কিন্তু এখন 1 লক্ষ টাকার অডিট ফি নাই, এটা ধরে নেন 5 লক্ষ টাকা স্পটে উঠে গেছে। এখন আমার পার্টনার উনি সরাসরি এবার অডিট তার সিএফও বা এমডি দেয় নাই, অডিটটা কে দিয়েছে? অডিটটা দিয়েছে ম্যানেজমেন্ট থেকে। সরাসরি ম্যানেজমেন্টকে একটা চিঠি পাঠালে আমরা এখন অডিট অ্যাকাউন্ট স্টেটমেন্ট সাইন করতে পারবো না, আমরা একটা ডিফলকেশন পেয়েছি বা কিছু, তা আমরা এটা নিয়ে কাজ করতে গেলে তো ওদের অ্যাপ্রুভাল লাগবে, পারমিশন লাগবে, আমার কি কি ফাইন্ডিংস বলতে হবে, এটা যখন বললাম তখন ওরা বলছে গো থ্রু ইট, তোমরা ওইটা ধরে আগাও। ওটা ধরে যখন আগাও, কারণ আই নিড ম্যানেজমেন্ট পারমিশন, আমাকে ব্যাংকে গিয়ে আরেকটা কোম্পানির কোনো ইনফরমেশন তো বলবে না কখনো আমাকে। তাহলে ম্যানেজমেন্ট আমাদেরকে বলতে রমন রমন হককে বললো তুমি এটা নিয়ে আগাও। আবার ম্যানেজমেন্ট থেকে ব্যাংকে চিঠি দিল, রমন রমন হককে আমরা এটার দায়িত্ব দিয়েছি, তোমরা ওদেরকে হেল্প করো, কি করতে হয় দেখো। এইবার আমরা গেলাম ওইখানে, মানে নাও ইট বিকাম ফরেনসিক অডিট। আমরা ওইখানে যাওয়ার পর আমরা ব্যাংকে জিজ্ঞেস করলাম, এখন এই যে আমরা ফিজিক্যালি তো দেখে আসছি, আমার কাছে এক্সিস্টিং আছে, এটা কি হয়েছে আসলে। তখন ব্যাংক উনার ডকুমেন্ট বের করলো, ডকুমেন্ট বের করে ব্যাংক দেখালো কি উনাদের প্রথমে 2 কোটি টাকার একটা সঞ্চয়পত্র কেনা হয়েছে। সঞ্চয়পত্র কেনার পর বছর 2-3 বছর পরে একটা অফিস থেকে একটা চিঠি আসছে, আমাদের সঞ্চয়পত্র ফিজিক্যালি চুরি হয়ে গেছে। ব্যাংকের ওই কি বলে পুলিশের যে ইয়েটা করে, পুলিশের কাছে যে আপনার ইয়ে দেয়, থানায় জিডি করে, জিডির কপি টপি সবকিছু দিয়ে একদম সাইন টাইন সহ ম্যানেজমেন্টের চুরি হয়েছে, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করার জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। চিঠি যখন দিল, ওই চিঠির এগেনস্টে ব্যাংক তখন আবার ইয়ার সাথে কন্ট্যাক্ট করলো, ম্যানেজমেন্টের সাথে। ম্যানেজমেন্ট বলছে হ্যাঁ আমাদের নাকি চুরি হয়ে গেছে, অফিসে একটা ইয়ে হয়েছিল, তা আমাদের নতুন পুরোনো গুলো আপনারা ক্যান্সেল করে দেন, নতুন সঞ্চয়পত্র ইস্যু করেন। ওইটা যখন বলল তখন ওরা নতুন সঞ্চয়পত্র ইস্যু করে দিল ফুল বাঞ্চে, কে ব্যাংক থেকে নতুন সঞ্চয়পত্র ইস্যু করলো, পুরনো সঞ্চয়পত্র সবগুলো অফিসিয়ালি নাম্বার টাম্বার সব ক্যান্সেল করে দিল। এই নতুন সঞ্চয়পত্রগুলো নিয়ে কোথায় আসলো? ওই ব্যাংক ওই সিএফও সাহেবের কাছে আসলো নতুন গুলো। উনার কাছে কিন্তু পুরনো গুলো আছে। উনি পুরনো সকল সঞ্চয়পত্র এখানে ফাইল করে সুন্দর করে ঢুকায় রাখলেন। ঢুকায় রাখলে আমরা গেলেই উনি আমাদের সঞ্চয়পত্র দেয়, আমরা তো জানি না সঞ্চয়পত্র চুরি হয়েছে, এগুলো তো ইন্টারনাল সকল ডকুমেন্ট, না দেখালে আপনি জানবেন কোথেকে, আমরা তো ফিজিক্যালি সঞ্চয়পত্র আছে। উনি এবার যে পুরনো নতুন সঞ্চয়পত্রগুলো ইস্যু হয়েছে উনি এবার ধাপে ধাপে এগুলো ভেঙে ফেলছে। ধাপে ধাপে ভাঙায়, কিভাবে টাকা সরাইছে আই ডোন্ট নো। কারণটা হচ্ছে কি, ভাঙাইলে টাকাটা কোথায় ঢুকার কথা? টাকাটা ঢুকার কথা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে। কিন্তু তখন কিন্তু একটা অপশন ছিল, অপশনটা হচ্ছে আপনি ক্যাশে নিতে পারবেন। আমি 2002 সালে সঞ্চয়পত্র কিন্তু ক্যাশ টাকায় কিনে ক্যাশ টাকায় নেওয়া যেত, অথরাইজড পার্সন কোম্পানির সবকিছু হলে। এই জন্য সবকিছু ডিজিটালাইজড হওয়ার জন্য কিন্তু এইসব 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 ফ্রড কিন্তু এখন কমেছে, তাও হচ্ছে কিন্তু কমেছে। তখন উনি জমা দিয়ে ওই ক্যাশ টাকা 2 কোটি টাকার উপরে ইন্টারেস্ট ইন্টারেস্ট ভালো একটা টাকায় উনি কিন্তু বেড়ে চলে আসছেন সেই সিএফও সাহেব। এরপর যখন আমাদের এইটা অডিট শুরু হলো, ডেটা গেল, সবকিছু গেল, ওই সিএফও কে পরবর্তীতে কিন্তু ওনারা পুলিশে দিতে পেরেছেন ফরচুনেটলি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় পালায় যায়। আমার আরো অনেক আমাদের ক্লাস রেকর্ড গুলো শুনলে শুনবেন, আমি আমি ফরচুনেট, আমার রমানকে যে পার্টনার ছিলেন মসলুদ্দিন স্যার, হি ওয়াজ ইন এক্সপার্ট অফ ফরেন্সিক অ্যাকাউন্টিং, ফ্রড ইন ফরেন্সিকে ওনার স্পেশালাইজেশন ছিল। ধরেন আমাদের আব্দুল হাফিজ স্যারের স্পেশালাইজেশন ছিল ট্যাক্সে, তো উনার অডিটের ইয়ারা ক্লায়েন্ট ছিল ট্যাক্সের। শেখ হাফিজ স্যারের স্পেশালাইজেশন ছিল হয়তো ইন্টারনাল অডিট বা এক্সটার্নাল অডিট ব্যাংকে, তো উনার বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু ব্যাংকের। তো এরকম এক একটা পার্টনারের এক একটা স্পেশালাইজেশন ছিল আর কি। তো স্যারের স্পেশালাইজেশন ছিল ফ্রডের। ফরচুনেটলি আই এম ভেরি ফরচুনেট এনাফ, আমি মিনিমাম 10টা এরকম ফ্রড ফরেন্সিক নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এই সুবিধাগুলো আমি কিন্তু ওখানে ক্লাসে আলোচনা করি। তারপর হচ্ছে একটা জিনিসকে ফ্রড বলার জন্য 4টে স্টেটমেন্ট লাগে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ফলস স্টেটমেন্ট, তারপর নলেজ দ্যাট দ্য স্টেটমেন্ট ওয়াজ ফলস, রিলায়েন্স অফ দ্য ভিকটিম অন দ্য ফলস স্টেটমেন্ট, ড্যামেজেস রিজাল্টিং ফ্রম ভিকটিম রিলায়েন্স অন দ্য ফলস স্টেটমেন্ট। এরপর একটা স্কিমিং আছে, স্কিমিং এর ভিডিওটা কি দেখাবো? এখন না দেখাই, এটা আমরা তো দিয়ে দিব। স্কিমিং এর ভিডিওটা হচ্ছে মেইনলি আমরা যে চুরি করি এক সময়, যে এগুলো কিন্তু কমে আসছে। স্কিমিংটা কিরকম হয়, আপনি একটা সুপার শপে গিয়ে দাঁড়ায় আসছেন, লাইনে দাঁড়ালেন, সুপার শপে আপনার সামনে দুজন লোকের বড় বড় দুইটা, ধরেন মাসের বাজার করেছে, যাদের 20,000-25,000 টাকার মান্থলি বাজার, মাছ মাংস সবজি টবজি হাবি যাবে একটা আইটেম, আপনি কিনেছেন শুধু একটা জুস, যেটার দাম হচ্ছে ধরেন 100 টাকা, একটা জুস 100 টাকা আপনি হাতে নিয়ে দাঁড়ায় আছেন। আপনার সামনে দুজন আছে, ওই দুজনের বিল করতে লাগবে 15 মিনিট। তার সামনে একজন আছে, উনার ধরেন বিলটা প্রায় শেষ, প্রায় শেষ। তখন আপনি বললেন কি বস,
ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি বা উনার বিলটা ধরবে, তখন উনি বলছে উনি অ্যালাউ করলে আমি করবো, তখন উনি বলছে ভাই দিয়ে দেন। তখন আমি বললাম কি, ভাই এই যে 100 টাকা নেন, আমি 100 টাকা কার্ডে দিলাম, আমি এই কোকা কোলাটা কিনছি বা এই জুসটা কিনছি, সেজান জুস বা কিছু একটা, এটা আমি নিয়ে যাই, আপনি বিল করে নিন। তো ক্যাশে বললো ঠিক আছে, আমি বেরোয় চলে গেলাম। এটা কিন্তু আগে রেগুলার হতো, এখন দেখবেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু অ্যালাউ করলেও ঠিক আছে আপনি আসেন, উনি অ্যালাউ করলে আমি সামনে গেলাম, জানার পর নোট করে এটা আগে বিল করে তারপর নেয়। কারণটা হচ্ছে এটাও একটা অপরচুনিটি, আমি একটা সুযোগ দিচ্ছি ওই যিনি ক্যাশে আছে এই টাকাটা সরাই ফেলতে। কারণ উনি জমা দিয়ে গেল, টাকাটা উপরেও রাখলো, নিয়ে পরবর্তীতে এই বিল করছে, ওই বিল করছে, ওই বিল করছে, কোন একটা সময় পকেটে যদি ঢুকায় ফেলে, এটার কিন্তু আর কখনো কোনো ট্রেস আর থাকবে না। ওই কাউন্টারে হয়তো 1 লক্ষ 2 লক্ষ টাকা সেল হয়েছে, ওখানে কখন কে 100 টাকার একটা জুস নিয়ে গেছে, কারণ এটা তো উনার ফল্ট না। কোনো উনি যতক্ষণ রেকর্ডে আনছে না ততক্ষণ কিন্তু নাই, কিন্তু কোম্পানির স্টক থেকে বের হয়ে গেছে, টাকাটাও ওই ক্যাশিয়ারের পকেটে ঢুকে গেছে। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হয় স্কিমিং। এগুলো সাধারণত ওয়্যার হাউস ম্যাটেরিয়াল হয়, এগুলো ওই যে ইআরপির পরে এগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসে। আর আরেকটাকে বলা হয় এবিউস, অনেকে কমন কোশ্চেন করে দেখে বলছে, এটা হচ্ছে ধরেন বাচ্চার স্কুলের বই নিয়ে এসে ফটোকপি করে, তারপর অফিস টাইমে নিজের পার্সোনাল বিজনেস করে, বিশেষ করে অ্যাকাউন্টস এর লোকজন আনফরচুনেটলি অনেক করে, ওনারা ওই ট্যাক্স ক্লায়েন্ট হ্যান্ডেল করে। জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অফিসের কাজ শেষে বিকেল 5টা 6টার থেকে বসে রাত 10টা 11টা পর্যন্ত অফিসের এসি, এই যে বন্ধের দিন শুক্রবার শনিবার ওরা অফিসে যায়, অফিসে গিয়ে ফুল পেজ, কারণ অফিসের প্রিন্টার, অফিসের ল্যাপটপ, অফিসে ফটোকপি মেশিন আছে, অফিসে স্ক্যানার আছে, সবকিছু অফিসে আছে, সবকিছু মিলে গুছায় টাটায় টিট করে ওনার ট্যাক্স ফাইল টাইল রেডি করে এরপর ওগুলো জমা দেয়। এখন তো আরো অনলাইন হয়েছে, আরো সুবিধা হয়েছে, সুবিধা হয়েছে বলতে অফিসের ইন্টারনেট কানেকশন সবকিছু সবকিছু মিলে করতে পারছে। দিস ইজ কল্ড দ্য এবিউস। এটা কিন্তু আসলে ফ্রড না, এগুলো এথিক্যাল ইস্যু, এটা করা উচিত কিনা। তারপর এই সিক লিভ নেওয়া, বলা আমি সিক লিভ, আমি সিক না কিন্তু সিক লিভ নেওয়া। আমি সিক লিভে কিন্তু একজনের চাকরি খেয়েছিলাম একবার। নর্মালি আমি চাকরি সহজে হাত দিই না, কিন্তু এটা আমার খুব মানে আমাদের সবার খুব খারাপ লেগেছিল। এটা আমার একটা কোম্পানি, আমি তখন এইচআর এর হেড, এবং এক ভদ্র মহিলা আসলেন, তো এসে বললেন কি উনার বাচ্চা খুব অসুস্থ, মানে খুবই অসুস্থ। উনি ঠিক ভাই আমার ভাই মান ভালো লাগতেছে না, বাচ্চা অসুস্থ, আমি ভাই 2-3 দিন আসতে পারবো না, ওর আমার খুব খারাপ লাগছে, মানে একদম কান্নাও করছে। হ্যাঁ আমরা তো সবাই ভাই অবশ্যই আপনি যান, সমস্যা নেই আমরা দেখবো। উনি চলে গেলেন। চলে যাওয়ার পর পরের দিন আমাদের একজন আসছেন কলিগ, কলিগ এসে বলে কি ভাই দেখেন কি ঘটনা। আহ, আমার ফেসবুক ছিল না, আমি ফেসবুক তেমন করছি ভাই মার্কেটিং পারপাস, আমি পার্সোনাল ফেসবুক পছন্দ করি না, কিছু করার নেই। তো তখন উনার ফেসবুকে উনি দেখেন উনার সাথে উনার মিউচুয়াল ফ্রেন্ড, উনি সিলেট চা বাগান বেড়াতে যাচ্ছে। উনারা ফুল ফ্যামিলি, উনার 14 গোষ্ঠী সহ উনারা বেরোলেন, মানে ফটো দিয়ে যাচ্ছেন প্রতি 1-2 ঘন্টা পর পর, চা বাগানে যাচ্ছি, এখন এখানে যাচ্ছি, কোয়ালিটি টাইম বন্ধের, বাচ্চা কাচ্চা সব সুস্থ, সবাইকে নিয়ে উনি চা বাগান যাচ্ছে। ওই যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কোথায় যেন খেতে টেতে বসে ওগুলো ফটো তুলছে, চা বাগানে গুলো 4টা দিন ধরে উনি এনজয়মেন্টের ছবি দিল। মানে উনি শুধু ঘুরছে ফিরছে সবকিছু করছে। এরপর উনি 4 দিন পরে এসে উনি অফিসে জয়েন করেছেন, যেদিন জয়েন করছে আমি ওনাকে একটা টার্মিনেশন লেটার দিচ্ছি। আই ডিডেন্ট, মানে এটা আসলে ম্যানেজ, এটা এটা ফ্রডে পড়ে না, এটা এর ইথিক্স এর, একজন মা কতটা আনইথিক্যাল হলে বাচ্চার অসুস্থ, অনেক অসুস্থ বলে ছুটি নিতে পারে, এটা আসলে আমার ইয়েতে আসে নাই। কোম্পানির এখানে একটা ইস্যু আছে, আপনি চাইলেও করতে পারবেন না যদি না আপনার কোম্পানির ইয়েতে আপনাদের স্টাফ ম্যানুয়ালে এই ধরনের কোনো আনইথিক্যাল ইস্যু না থাকে। ধরেন গ্রামীণফোনে একবার একজনের চাকরি খেয়েছিল, ওনার ড্রাইভারকে থাপ্পড় মারছিল, ওনার পার্সোনাল ড্রাইভারকে। ওই ড্রাইভার এসে কমপ্লেন দিছিল, কমপ্লেন দেওয়ার পর এটা ইনভেস্টিগেশন করে, অডিট ডিপার্টমেন্ট থেকে ইনভেস্টিগেশন করে দেখা যায় কি সত্য, যে লোক ড্রাইভারকে চত্থাপ্পড় মারতে পারে ওই লোক রকম এমপ্লয় আমার দরকার নেই বলে এটাকে বের করে দেওয়া হয়েছে। তো এগুলো বলছে এগুলো এবিউস। আর ফ্রড হচ্ছে, and আমি আলাপ করেছি যেটা হচ্ছে আমরা যখন ইন্টারনাল বা এক্সটার্নাল অডিট করার সময় যখন কোনোখানে একটা সমস্যা পাই, তখনই আমরা আসলে ফ্রড এক্সামিনেশনে চলে যাই। ফ্রড এক্সামিনেশন করার জন্য আমাদের কমন সেন্স লাগে, কিছু নলেজ লাগে, কিছু প্রসেস লাগে, কিভাবে রিপোর্ট লাগবে এটা লাগে, লিগ্যাল ম্যাটার গুলো লাগে, কারণ আপনি যেহেতু কেস টেস করার ইস্যু চলে আসে, এবং এরপর এটা এভিডেন্স প্রুফ টুফ সহ ক্লোজ করতে হয়। এরপর এটার সাথে আসে প্রিভেনশন, ডিটেকশন, ইনভেস্টিগেশন, রেমেডিয়েশন, এই জিনিসগুলো কিন্তু আসে, আপনাকে এটা অবশ্যই প্রিভেন্ট করতে হবে। আর পুরো ফ্রডের ইস্যুটা দাঁড়ায় আছে ফ্রড ট্রায়াঙ্গেলের উপর, এটা একটা বুঝাই দিয়ে আমি আপাতত স্কেচকে এখানে শেষ করব। ফ্রড ট্রায়াঙ্গেলটা হচ্ছে একজন লোক কেন ফ্রড করে এই বিষয়টা নিয়ে আসছে। নর্মালি কেন ফ্রড করে, এখানে একটা ইস্যু আছে। এখানে 2 রকম ফ্রড বলছে, একটা বলছে এক্সিডেন্টাল ফ্রডস্টার, আর একটাকে বলা হয় প্রিডেটর ফ্রডস্টার। এখানে মেইনলি এক্সিডেন্টাল ফ্রডস্টার নিয়ে। এক্সিডেন্টাল ফ্রডস্টার হচ্ছে দেখবেন আমার আপনার চারপাশেই, আপনার অফিসে যখন কোনো ফ্রড হয়, মাঝে মাঝে দেখবেন কারো ব্যাপারে যখন শুনেন উনি উনি করেছেন,
বা এটা বিশ্বাস ভাই ভুল হচ্ছে কোথাও, আমার নিজে মনে আছে, আমি নিজেই এসব নিয়ে কাজ করি, সবকিছু করি, কিন্তু যে কোনো একজনের ব্যাপারে যখন আসলো আমার না বিলিভ হয়নি কখন। তাহলে ভাই আপনাদের কোথাও ভুল হচ্ছে, কিছু একটা ভুল আছে। আমি ভেন্ডরকে ডাকাইছি, যে ভেন্ডর কমপ্লেনটা দিছে, তখন উনি বলে আপনি ওনাকে চিনেন নাই। তাহলে আমি চিনি নাই ইস্যু না, আমার না এটা বিলিভ হচ্ছে না যে উনি করছে, মানে এটা বিলিভ করা যায় না, এটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার। এরা সাধারণত যেটা হয়, দে ফিল এ পারসিভ প্রেশার। পারসিভ প্রেশার বলতে কি হয়, যে প্রেশারটা রিয়েল না। কি রকম প্রেশার? পারসিভ প্রেশারটা হচ্ছে হয়তো উনার বড় ছেলে ইন্টারমিডিয়েট পাশ করেছে, ইন্টারমিডিয়েট পাশ করার পর উনি এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছে, কারণ গভর্নমেন্ট ইউনিভার্সিটি টিকে নাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বে না, বউ এসেও চাপ দিচ্ছে ও ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লো জীবনে কিছু হবে, তাও কিছু একটা তো পড়াইতে হবে, ছেলের জন্য কিছু করলে না, সারা জীবন তো চাকরি করলে, একটা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো তোমার টাকা নাই। এরকম যখন কথা বলছি ইগোইস্টিক গায়েও লাগছে। ধরেন উনি কোম্পানিতে আজকে চাকরি করছে 20 বছর, তো উনার ছেলের বয়স 18 বছর, উনি বিয়ে করেছেন ধরেন 20 বছর আগে, এখন উনার আসলে এরকম মেজর কোনো জমা নেই, উনি ধরেন হয়তো বেতন পায় ধরেন 45-50 হাজার, 20 বছর চাকরি করে কিন্তু 45-50 বা 50-60 হাজার টাকা বেতন পায়। এখন ওই টাকায় উনি কি ঢাকা শহরে ঘর ভাড়া দিবে, খাবে, না কি করবে? তো এটা তো একটা চাপে আছে উনি। তো ওই জায়গায় উনাকে বললো কি প্রাইভেট ভার্সিটিতে পড়লে 5-6 লাখ টাকার একটা ইস্যু, ইনিশিয়াল ভর্তি তো 1-2 লাখ টাকার একটা ইস্যু আছে। তো উনি ধরেন প্রাথমিকভাবে কি বলবে, এটা আমার পক্ষে সম্ভব না, যেগুলো হবে না বললো না, তোমার ছেলে পড়ে নাই কেন, পড়ে নাই, বসে থাকলে খাল কাটতে বলো, কুমি ইয়ে করতে বলো, মানে এই টাইপের যেগুলো বলে ওগুলো সবকিছু বললো, বাট হি ফিল্ড এ প্রেশার ব্যাক এন্ডে। উনার মধ্যে কি হচ্ছে, আমি জীবনে কিছু করতে পারি নাই, আমার ছেলেটা কিভাবে কাটাবে, এই যে নিজের ভেতরে একটা গিল্ট ফিল ক্রিয়েট হচ্ছে। গিল্ট ফিল কার জন্য? নিজের প্রতি। তখন উনি একটা পার্সিভ অপরচুনিটি পায়, ধরেন উনি কোম্পানি ক্যাশ মেনটেন করে, একটা কোম্পানি ক্যাশ মেনটেন করে, ওনার কাছে কোম্পানি ক্যাশ থাকে। এখন উনি চিন্তা করলেন বসে বসে, এবং উনি এরপরে এর আগে কিন্তু কখনো এভাবে দেখেন, এর আগে হচ্ছে উনি ক্যাশ মেনটেন করছে, ক্যাশ আসছে, ভাউচার দিচ্ছে, নিচ্ছে, দিচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, ধরেন এটা হচ্ছে, এবং উনার ক্যাশ কাউন্ট হয় শুধু 31 ডিসেম্বরে গিয়ে। এখন হচ্ছে ফেব্রুয়ারির, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ। এই সময় সাধারণত কেউ ক্যাশ কাউন্ট করে না, বা করলে মান্থলি ক্যাশ মাস শেষে অল্প কিছু টাকা থাকে, এবং সবাই ওই যে বললাম ওনাকে সবাই ট্রাস্ট করে, সবাই যেন ওনার মতো লোক হয় না। এখন উনি ওই সময় উনি আপনার এই ক্যাশ কাউন্টে যখন একদিন অফিসে আসলো, ক্যাশ ভল্টটা ওপেন করলো, ওপেন করে দেখে কি উনার কাছে আসলেই অন এন এভারেজ সব সময় 3-4 লাখ টাকা থাকে সব সময়। এখান থেকে যদি 50 হাজার, 60 হাজার, 1 লাখ টাকা উনি সরায়ও, প্রাথমিকভাবে এটা কেউ ধরতে পারবে না, উনাকে শুধু যেটা করতে হবে এটা আবার ফিল আপ করে দিতে হবে। মানে আমি এখন ছেলের প্রাথমিক ভর্তির জন্য আমি এখান থেকে 50 হাজার টাকা উঠালাম, উনি এরপর চিন্তা করলো আমি প্রতি মাসে 5 হাজার 5 হাজার 5 হাজার করে 5 10 50 হাজার টাকা রেখে দিলাম। এটা হচ্ছে গুড গুড ইন্টেনশন প্রাথমিকভাবে। এবং আমি যদি এটা করতে পারি তাহলে আমার ছেলেটা আজকে পড়তে পারে। এটা হচ্ছে পার্সিভ অপরচুনিটি, আসলো চিন্তা ভাবনা হলো। এরপর কি করে উনি নিজেকে রেশনালাইজ, উনি নিজেকে যুক্তি দিয়ে দেখায়। কি কি যুক্তি দেখায়? আজকে কোম্পানিতে 20 বছর ধরে চাকরি করছি, এই কোম্পানি আমাকে একটা প্রমোশন দিল না, আমার পরে জয়েন করে কতজন গাড়ি বাড়ির মালিক হয়ে গেল, আমি যে কোম্পানিতে একটা ট্রাস্টেড লোক, কোম্পানি আমার ট্রাস্টের মূল্যও দিল না, আমি আমি এইভাবে তো হইতে পারে না, আমি এটা তো চুরি করছি না, আমি আমার প্রাপ্য কোম্পানির থেকে বুঝে নিছি, কোম্পানির থেকে বুঝে কোম্পানি আমাকে দেয় নাই ডেকে। সো দিস ইজ কল্ড দ্য রেশনালাইজেশন। যখন পার্সিভ প্রেশার, পার্সিভ অপরচুনিটি থাকে, তখন নিজেকে রেশনালাইজেশন করে লোকজন যে চুরিটা করে, দিস ইজ কল্ড দ্য অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার। এটা ভুলেই করে, মানে ওই সময় পরিস্থিতির জন্য করে। এবং ওনারা অনেক সময় এইটা করে, ধরেন প্রাথমিকভাবে উনার 5 লাখ টাকা দরকার ছিল, উনি সরাই ফেলছে, উনি আর জীবনে চুরি করলো না, কেউ জানলো না, এরকমও হয়। আর যখন ধরা পড়ে তখন আমরা ওই জায়গায় বলি উনি, এই ভদ্রলোক, উনি, মানে এই যে আমাদের যে কথাটা আসছে, দিস ইজ কল্ড দা অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার। আবার কিছু লোক আছে যাদের ব্যাপার আপনি যখন শুনছেন তখন বলবেন ভাই উনি না করা এটা নর্মাল, মানে এখানে হাস্য, মানে উনি যে করেছে এটাই তো নর্মাল, উনাকে যে ম্যানেজমেন্ট কেন চাকরি দিচ্ছে, উনার তো সব জায়গায় রেপুটেশনই এটা। উনি যে কোম্পানিতে যায় 4-5 বছর ধরে ঘুরে ঘুরে একটা সুযোগ বুঝে কোপ মারে বেরো যায়। এই জায়গাতে ওইখানে ফ্রড ট্রায়াঙ্গেল একটা জিনিস শুধু চেঞ্জ করছে, নর্মালি কি বলা হচ্ছে অপরচুনিটি থাকলে করে, কিন্তু ওদের ক্ষেত্রে অপরচুনিটি না, ওদের ক্ষেত্রে বলে ও ক্যাপেবল দেখে করে, মানে ও ক্যাপেবিলিটি ও ক্রিয়েট করে। কোম্পানি ইন্টারনাল কন্ট্রোল ভালো, ইআরপি ইউজ করছে, রেগুলার অডিট হচ্ছে, প্রতিদিন ক্যাশ কাউন্ট হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট হি উইল ম্যানেজ, সামহাউ হি উইল ম্যানেজ। কিভাবে ম্যানেজ করে এটা ওই জানে, এটা আমি আপনি জানি না, বাট হি উইল ম্যানেজ সামহাউ। সো এই ক্ষেত্রে এটাকে বলা হয় ক্যাপাবিলিটি।
আর এই সব কিছু মেনটেন করার জন্য যেটা হয় এটাকে বলা হয় সক্স। মানে আপনার যখন 2002 সালে কিন্তু গ্লোবালি ফ্রড বেড়ে গেছিল, আমি বাংলাদেশেও আমরা 2002 সালে যে আমি কয়েকটা বড় বড় ফ্রডের কাজ করার সুযোগ হয়েছিল, একটা ছিল ধরেন ইয়াং ওয়ানে, একটা ছিল জেমস ফিনলেতে, সবগুলো কিন্তু বড় বড় জায়ান্ট। এগুলো কিন্তু সব 2001-2 সালে ঘটেছিল। কোনো একটা কারণে, আই ডোন্ট নো এটা কেন, কারণ ওই সময় গ্লোবালি কিন্তু আপনি এনরন, আমাদের দেশে শেয়ার মার্কেটের কলাপস, গ্লোবাল শেয়ার মার্কেটের কলাপস, সবকিছু কেমন যেন একটার সাথে একটা লিঙ্ক থাকে। এগুলো হয়তো কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাবেন না, কিন্তু অনেক কিছু হয়েছিল। তো ওই সময় আপনার সার্ভেন্স অক্সলে একটা আসে। তারপর ওই সময় কসো ফ্রেমওয়ার্ক, আজকে যে আমরা কসো 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 বলি, সেই কসো ফ্রেমওয়ার্ক, অপারেশন, রিপোর্টিং, কমপ্লায়েন্স, এই তিনটা মিলাই তো কসোর উপরে আমরা যখন কাজ করি, তো এই পার্টটা কিন্তু ওই সময় গ্রো করে কসো ফ্রেমওয়ার্ক। আর দিন শেষে, এবং এই সবকিছু আমাদের সেশনে একটু অল্প 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 সবকিছু নিয়ে আমরা একটু ডিসকাস করি। তবে আপনাদেরকে পরীক্ষা ছাড়াও আমরা, সুকান্ত ভট্টাচার্য আমাদের একটা ইন্টারনাল অডিটের ক্লাস হয়, ওইখানে উনি কসো ফ্রেমওয়ার্কের পুরো 4 দিনের একটা সেশন আছে। ওই 4 দিনে পুরো সেশনটা আমরা আপনাদের রেকর্ডেড দিব পরে, নট ফর এক্সাম, নাহলে আবার কনফিউজড হয়ে যাবেন এক্সামে কসো ফ্রেমওয়ার্ক আসবে কিনা। এটা এক্সামের জন্য না, জাস্ট ফর ইউর ওন নলেজের আর কি। আর আমাদের দিন শেষে হলো এত কিছু যে করে লোকজন, চুরি চামারি যা কিছু করে, এখন আপনি ধরেন কেন করছেন? এন্ড অফ দ্য ডে আপনি হয় একটু বাড়ি চাচ্ছেন বা একটা গাড়ি চাচ্ছেন বা কিছু একটা করতে চাচ্ছেন। এখন আপনি যখন এই টাকাটাকে যদি আপনি লিগালি ফ্লোতে ঢুকাইতে না পারেন, লিগালি নট ইথিক্যালি, এথিক্স এক জিনিস, লিগাল এক জিনিস, আপনি কিন্তু এটাকে এনজয় করতে পারবেন না। আপনি ধরেন যে ভদ্রলোক বললাম, উনির ছেলেকে পড়ানোর জন্য দেখা গেল কি উনার 3 লাখ বা 4 লাখ টাকা লাগবে, এক্সাম্পল বলছি। উনি সুযোগ পাইলো 10 লাখ টাকা সরানোর, উনি 10 লাখ টাকাও সরাইলো, উনি ছেলেকেও পড়াইলো। কিন্তু এখন উনি যদি উনার লাইফ স্টাইল একটু বাড়াইতে যায়, উনি যদি একটা ধরেন নিজের জন্য একটা গাড়ি কিনলো বা একটা মোটরসাইকেল কিনলো, দেখবেন সবার চোখ করবে, কি ব্যাপার, উনি টাকা পাইলো কোথায়, ছেলেকে প্রাইভেটে পড়াচ্ছে, মোটরসাইকেল কিনছে, ঘটনাটা কি, তখন দেখবেন অটোমেটিক্যালি সবার চোখে পড়ে যায়। তাহলে এটা আপনি লিগালি করতে পারছেন না, কারণ এটা লিগালি কোনোভাবে ম্যাচ করে না, আনলেস ইট ইজ লিগালাইজ। ওই যে লিগালাইজ করার যে টেন্ডেন্সিটা, এটাকে বলা হয় মানি লন্ডারিং। মানে মানি লন্ডারিং এর এন্ড অফ দ্য ডে ইয়েটাই হলো এটাকে কোনোভাবে লিগালাইজ করা, এই মানি লন্ডারিংটা। এই মানি লন্ডারিং এর যদি না করে, আপনি টাকাটা ফ্লোতে, রেগুলার ফ্লোতে এনে আপনি এটা এনজয় করতে পারবেন না। এটা হচ্ছে ধরেন এখন আমার এন্ডে যদি আমি সবসময় নিজের উদাহরণে দিই, এখন আমি সামহাও 10 লাখ টাকা একটা 2 নাম্বারই কাজ করে ইনকাম করলাম আমার এন্ডে, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আই ক্যান ম্যানেজ। মানে আমার যে ট্যাক্স ফাইল বা আমার যে প্রোফাইল, বা আমি আজকে এত বছর ধরে, আজকে মোর দেন 20 ইয়ার্স আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, একটা 20-22 বছর পর 10 লাখ টাকা আসলে খুব কোনো ইস্যু না, যেটা আমি লিগালি দেখা এটাকে আমি বের করে ফেলতে পারবো, এটা খুব বেশি চোখে পড়বে না, ইটস নট এ প্রবলেম। কিন্তু 10 লাখ টাকা আমি আসলে কিছু করতেও পারবো না। 10 লাখ টাকা আমি একটা গাড়িও কিনতে পারবো না, 10 লাখ টাকা একটা ফ্ল্যাটও কিনতে পারবো না, মোটরসাইকেল কিনতে পারবো, এছাড়া আর কিছু, বা মোটরসাইকেলের জন্য আমার আসলে আলহামদুলিল্লাহ হয়তো দুর্নীতি করারও দরকার নেই, কিন্তু গাড়ির জন্য হয়তো আমার দরকার, কারণ গাড়ি কেনার টাকা হয়তো আমার নেই, 60 লাখ টাকা হয়তো আমি বের করতে পারবো না, কিন্তু 2 লাখ টাকা হয়তো আমি মোটরসাইকেল একটা কিনতে পারবো। কিন্তু এখন আমার তো চাচ্ছি, আমি ওই যে বললাম আমার তো একটা গাড়ি দরকার, আমি 60 লাখ টাকার একটা জিপ চাই, বা রেজিস্ট্রেশন 70 লাখ টাকার মামলা, একটা জিপ যদি কিনতে, স্বপ্ন, মনে একটা স্বপ্ন, 70 লাখ টাকার জিপ চাই। আমি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছি, একটা সুন্দর অ্যাপার্টমেন্ট, কি সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট হচ্ছে আমাদের এখানে, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের একদম তাকায় থাকার মতো একটা অ্যাপার্টমেন্ট 3 কোটি 3.5 কোটি টাকা করে সেল করছে। তাহলে আমি একটা গাড়ি, একটা অ্যাপার্টমেন্ট, আমি দেখলাম কি আমার যদি 4 কোটি টাকা হয়, আমি ক্যান ইট, আমি ডু ইট। এখন ধরেন আমার তো বর্তমান যে কাজ করি এখানে 4 কোটি পড়ার কথা, 4,000 টাকাও 2 নাম্বারই করার সুযোগ নাই, কিন্তু ধরেন আমি কোন একটা কাজ করি যেখানে সুযোগ আছে, অপরচুনিটি আছে, আমি 2 নাম্বারই করি, আমি 4 কোটি টাকা কামাইতে পারি। আমি 2 নাম্বারই করে একটা 4 কোটি টাকা কামাইলাম, এই 4 কোটি টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাটও কিনে ফেললাম, আমি একটা গাড়িও কিনে ফেললাম। আমি ইনকাম ট্যাক্স এর ফাইলে যখনই দিতে গেলাম, তখনই আমার লয়ার বলল, ভাই এটা যে দিবেন, এটা আমি দেখাবো কেমনে, হাও, আপনার অপশনই তো নাই, আপনার অ্যাসেট নাই, আপনার কিছু নাই, 4 কোটি টাকা সোর্স কি, মানে আপনি 4 কোটি টাকার ইনকাম সোর্স কি দেখাবেন? তখন আমিও তো পড়লাম মাঠে, তখন উনি অনেক সময় বাধ্য হয়ে কি করে, ইনকাম ট্যাক্স এর সেই ভাই দেখায় নেন, অ্যাপার্টমেন্টটা দেখানোর দরকার নাই, দেখি কি হয়, কি করবেন এখানে এখন। তখন এই যে এগুলো করতে গিয়ে এটা তাও, তারপরে দেখা গেল কি কোন একটা সময় ইনকাম ট্যাক্স এর অডিটে ধরা পড়ে গেল, বা সামহাও কেউ নোট করে দিল ইনকাম ট্যাক্সে, অথবা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশনের উপর লিস্ট করে বেস করে দুদক একটা অভিযান চালাইলো, সামহাও আমি আটকে গেলাম, আমি ফেঁসে গেলাম। তো
এটাকে আমি কিন্তু লিগালাইজ না করে আমি বললাম বিপদে। এখন আমি যে জিনিসটাকে লিগালাইজ করতে পারি, লিগালাইজ মানে কি, আমি এবার ওই টাকাটা বললাম ভাই এটা আমাকে দেওয়ার দরকার নাই, এটা আমার, ওকে দাও, বউয়ের নামে দাও, চাচার নামে দাও, মামার নামে দাও। টাকাগুলো অনেক ভাগে ভাগ করলাম। ভাগ করে আবার আমার মালয়েশিয়াতে আমার একটা মামা আছে, ওই মামাকে বললাম ভাই আমি মামা আমি তোমাকে কিছু টাকা পাঠাবো, তুমি এটা সেট করতে। মামা বললো কি ভাই মালয়েশিয়ার আইন অনেক কড়া, পাঠাইতে পারবো না। দুবাইতে আমার একটা চাচা আছে, চাচাকে বললাম চাচা আমি আপনাকে 4 কোটি টাকা ঢুকাবো, আপনাকে আমি 10 লাখ টাকা দিয়ে দিব, এটা আপনার ইনকাম, আপনি ওই 4 কোটি টাকাটা কি আমাকে পাঠাইতে পারবেন কিনা, বা 20 লাখ। তখন চাচা বললো কি আমাকে 50 লাখ টাকা দিলে পারবো। আমি 4 কোটি টাকা দুবাই পাঠাই দিলাম, 2 নাম্বারই করে হুন্ডির মাধ্যমে, এছাড়া তো উপায় নেই। হুন্ডির যে বেটা পাঠাইছে ওই বেটাও টাকা খাইলো, আমার চাচাও টাকা খাইলো। আমাকে উনি পরবর্তীতে টাকা ট্রান্সফার করলো 3 কোটি ধরেন। আমার কিন্তু কিছু বলার নেই, হজম করতে হচ্ছে। 3 কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। এটা দেখালাম কি আমার আপন চাচা আমাকে গিফট হিসেবে পাঠাইছে ফ্রম দুবাই। বা আমার আপন চাচা, উনি বাংলাদেশে একটা ব্যবসা করবে আমার সাথে, আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, উনি ব্যবসার মূলধন হিসেবে আমাকে 3 কোটি টাকা পাঠাইছে। সো দিস বিকাম লিগালাইজ, বাট দিস ইজ কল্ড দ্য মানি লন্ডারিং। মানি লন্ডারিংটা ফ্রড অ্যান্ড ফরেন্সিকের সাথে একদম সরাসরি লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক। আর এন্ড অফ দ্য ডে আপনারা এই কোর্সটা যখন করবেন, আমাদের এই কোর্সটা ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের সিলেবাস ধরে ডিজাইন করা, এবং এই কোর্সটা পর আপনারা সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট অথবা সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট এই সার্টিফিকেটটা নিতে পারবেন ইফ ইউ উইশ। আমাদের 10 জন করলে হয়তো 3 জন নেয়, সুতরাং এটা ম্যান্ডেটরি কিছু না, এটা নেয়। এখন যার যেটাই, আমি দেখেছি যারা ব্যাংকার ওরা সাধারণত সার্টিফাইড ফ্রড স্পেশালিস্টটা নেয়, যারা অ্যাকাউন্টেন্ট ওনারা সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টিংটা নেয়। এই কোর্সের জন্য, আমাদের এই কোর্সের পরবর্তীতে আপনারা $240 পেমেন্ট করলে এই সার্টিফিকেটটা নিতে পারেন, 240 ইউএসডি। এটা হচ্ছে পরে, কোর্সের পরে, এখন কোনো এটা নিয়ে কোনো কাজ নেই। আর হুইসেল বোলিংটা একটা ইস্যু। আর আমাদের এই কোর্সটা হচ্ছে 100% অনলাইন রেকর্ডেড ক্লাস। এই যে আপনাদেরকে আমি বলে দিলাম, বলে দেওয়ার পর আপনারা একটা আইডিয়া পেলেন, এই রেকর্ডটা আপনাদেরকে দিবে। দেওয়ার পর আপনারা যারা আমাদের এই কোর্সের রেজিস্ট্রেশন করবেন, ওনারা আপনাদেরকে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাদেরকে যেটা কাজটা করি, আমাদের ই লার্নিং পোর্টালেও অ্যাক্সেস দিই, কিন্তু আমরা দেখছি ওটাতে লাভ বেশি হয় না, কারণ ই লার্নিং পোর্টালে আপনাকে আসলে সবাই তো মোবাইল থেকেই দেখে, মোবাইলে ঢুকে, ক্রোমে ঢুকে, সাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে লোকজন খুবই আনহ্যাপি থাকে আর কি। তা আমরা এখন যেটা করি, সরাসরি আপনাদেরকে জুম হোয়াটসঅ্যাপ কি বলে লিঙ্ক গুলো দিয়ে দিই, রেকর্ড লিঙ্ক সপ্তাহে একদিন করে, 5 সপ্তাহের ক্লাস, 5 সপ্তাহের 5টা রেকর্ডিং ক্লাস আমরা দিয়ে দিই। অনেক সময় কেউ যদি আরো আর্লি চায় 3 দিন পর, 4 দিন পর দেয়, কারণ একটা ক্লাস এভারেজে 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে, তা সুতরাং চাইলে এক বসাতে দেখা যায়। এই রেকর্ডিং ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে দেখে দেখে দেখে, তারপর একটা ক্লাস আছে, ওইটা হচ্ছে এক্সামে কিভাবে কোশ্চেন হবে, ওইটাও দিই। এবং আমাদের আপনাদের যে বইটা দেয়, বইয়ে বোধহয় একটা মক কোশ্চেন আছে, মক কোশ্চেন আমি যতটুকু জানি আছে, না থাকলে আমরা ওটা আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনারা ফাইনাল এক্সাম যারা এবার ভর্তি হবেন, আপনাদের ফাইনাল এক্সাম হবে 2nd উইক অফ মার্চের 2য় সপ্তাহে। আমি রেকমেন্ড করব ওটা দিয়ে দিবেন আর কি, ইনশাল্লাহ। কোশ্চেন টাইপ হচ্ছে এমসিকিউ, 100 মার্কসের, ডিউরেশন হচ্ছে 90 মিনিটস। ওগুলো আমরা যখন পরীক্ষা আসবে ডিটেলস দিব, পরীক্ষা কোশ্চেনটা কঠিন না। আপনারা এটার সাথে কিছু বোনাস জিনিস পাবেন। একটা হচ্ছে ফরেন্সিক অ্যাকাউন্টিং ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অফ পাকিস্তান, ওদের থেকে একটা ফরেন্সিক অ্যাকাউন্টিং, ওদের একটা কোর্স আছে, ফুল কোর্স বুকটা আমরা আপনাদের দিব, সফট কপি। এই কোর্স বুক আমাদের উনাদের সাথে আমাদের একটা এমওইউ হতে হতে হয় নাই, কারণ আমরা দেখলাম কি উনাদেরকে আসলে পেমেন্ট করা অনেক কঠিন। বাংলাদেশ থেকে পাকিস্তানে আসলে ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সমস্যা, মানে এক সময় অনেক সমস্যা ছিল, এবং আমরা চাচ্ছি না কোনো ঝামেলা ক্রিয়েট করতে। তো কিন্তু বইটাই উনারা পাঠিয়েছিল আমাদেরকে। তারপর ফ্রড অডিটিং এন্ড ফরেন্সিক অ্যাকাউন্টিং, উইলির একটা খুব সুন্দর একটা বই আছে, ওই বইটা আমরা আপনাদেরকে দিব। এছাড়া যেটা বলছিলাম, আমাদের ওই যে ইন্টারনাল কন্ট্রোলের উপর 4টা লাইভ ক্লাস আছে, ইন্টারনাল কন্ট্রোল সুকান্ত ভট্টাচার্য, ওই ক্লাসগুলো আমরা আপনাদের দিব। ওই কোর্সটাই ইনফ্যাক্ট 8,000 টাকার একটা কোর্স। আর সবকিছু মিলে আমরা আপনাদেরকে একটা প্যাকেজ অফার করছি ফর দ্য রমজান মাস উপলক্ষে, 9,000 টাকা। আমরা কোনোদিন এটা 9,000 আনি নেই, অনলি ফর দ্য মান্থ অফ রামাদান। এটা 9,000 টাকা ইনক্লুডিং অল, আপনারা একটা হার্ড কপি বই পাবেন, আপনারা কোর্সের সকল ক্লাস রেকর্ডিং পাবেন, আপনাদের এক্সাম সার্টিফিকেট সব মিলে একটা প্যাকেজে আমরা 9,000 টাকা অফার করছি। এছাড়াও আরেকটা অফার করছি, যদি এটা আমাদের এখন পর্যন্ত কেউ নেয়নি, এটা আমরা আর 2-3টা ব্যাচ থেকে আমরা হয়তো এই স্কোপটা বন্ধ করে দিব। এটা হচ্ছে কারণ রিকোয়ারমেন্টের জন্য আমরা ক্রিয়েট করেছিলাম, অনেকের মাঝে বলছিল ডিপ্লোমা ডিপ্লোমা, তো কারো যদি মনে হয় এই কোর্সটা শেষে আপনারা ডিপ্লোমা হলে আপনাদের সুবিধা হয়, আপনার স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে প্রফেশনাল ডিপ্লোমা ইন ফরেন্সিক অ্যাকাউন্টিং
এই সার্টিফিকেটটা আপনারা নিতে পারবেন। এটার জন্য আপনাদেরকে $50 পে করতে হবে। $50 মানে অ্যারাউন্ড $4,500, 90 টাকা, 92 টাকা ওইরকম করে প্রাইস পড়ে। আর আপনারা কোর্সে এরকম অনেকগুলো ভিডিও পাবেন, যেখানে আপনার এটা এনরন এর উপর একটা ভিডিও, এটা হচ্ছে কিভাবে ওয়ার্ল্ড কমের একটা ভিডিও, এই ভিডিওগুলোর উপর পরীক্ষায় প্রশ্ন আছে। আপনাদেরকে ভিডিওর ইয়েগুলো দেওয়া হবে, আপনার ওই যে প্রশ্নের স্ক্রিপ্ট, যেটা আপনারা ক্লাসের মধ্যে এই যে ভিডিওটা শোনার সময় যদি কোনো কিছু না বুঝেন, ফুল স্ক্রিপ্ট আপনাদের কিন্তু প্রিন্টেড দেওয়া আছে। এই সব কিছু মিলে হচ্ছে আমাদের সার্টিফাইড ফরেনসিক অ্যান্ড ফ্রড CFFP কোর্স বলি আর কি আমরা। এবং ডিপ্লোমাটা নেওয়ার সময় আপনাদের কোনো এডিশনাল পরীক্ষা নেই, আর ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্টের সময় এডিশনাল আর কোনো পরীক্ষা নেই। এটা ছিল আমার একটা অল ওভার ইয়ে। আর আমরা রেকমেন্ড করব আমরা আপনারা যত দ্রুত সম্ভব একটু এডমিশনটা নেওয়ার জন্য, কারণ এই অফারটা রমজানের যে অফার, এটা তো ফর রমজান, এটা আমরা বেশি দিন হয়তো রাখবো না, কারণ এর মধ্যে আমাদের আশা করছি আমরা আপনারা ভর্তি হবেন যারা ইন্টারেস্টেড। আপনাদের কোর্স কোঅর্ডিনেটর থাকবেন মুস্তাসিম সাহেব, মোহাম্মদ মুস্তাসিম, উনি যার সাথে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ টেসেজ আদান প্রদান হচ্ছে। উনাকে জানালে আমরা যেটা করব, আমরা একটা ক্লাস রেকর্ডিং, একটা গ্রুপ ক্রিয়েট করে ওখানে আপনাদেরকে নিয়ে নিব। সুকান্ত দাদা কোর্সের জন্য কোনো সার্টিফিকেট দিবেন কিনা? না, উনার কোনো কোর্স আমরা আপনাকে দিচ্ছি না, এটা হচ্ছে আপনাদের আমরা গিফট করছি মূল কোর্সের পরে জাস্ট দেখার জন্য। এটার সাথে কোনো সার্টিফিকেটের কোনো কিছু লিংক নাই, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অডিটের একটা কোর্স। পুরোপুরি ইন্টারনাল অডিটটা হচ্ছে PIA, প্রফেশনাল ইন্টারনাল অডিটর, এটা সেপারেট কোর্স। ওখানে ইন্টারনাল কন্ট্রোল ছাড়াও আপনার ইন্টারনাল অডিট এবং প্রসিডিওর প্রসেস, এখানে টোটাল 10টা কোর্স আছে, 10টা ক্লাস আছে ইন টোটাল। এটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলটা, যেটা এখানে পড়ছেন ইন্টারনাল কন্ট্রোলটা একটু এলাবোরেট বোঝার জন্য আমরা এটা অ্যাড করেছি। আর আপনাদের কোর্স করে হচ্ছে মোহাম্মদ মুস্তাসিম, উনি ইয়েটা দিয়েছে। উনার নাম্বার হচ্ছে 01742827823। একটা প্রশ্ন ছিল রুবায়েত খান ভাই, প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রশ্ন করার জন্য জি, বসছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আমি আসসালাম। আপনার এই গত একটা ক্লাসও জয়েন করেছিলাম, আপনাকে বোধহয় মেসেজও দিয়েছিলাম। আমি ফিনান্স মিনিস্ট্রিতে আছি, আহ, সঞ্চয় অধিদপ্তরে। আপনি সঞ্চয়পত্র নিয়ে যেটা বলেছেন, আমি আসলে ওই সময় ছিলাম না, আমি তো 34 BCS থেকে আসছি, তো আমি মানে নতুন। এখন আমি জানতে চাচ্ছি যে আমার দপ্তরের জন্য এই ট্রেনিংটা কিভাবে কি ফলপ্রসূ হবে, আমি মানে কিভাবে লিঙ্কড, একটু যদি একটু এটা তো কাইন্ডলি বলতেন। ধন্যবাদ। দপ্তরের ইস্যু না, ইস্যুটা হচ্ছে যারা ফ্রড ফরেনসিক সম্পর্কে ইন্টারেস্টেড, যারা জানতে চায় ফ্রড ফরেনসিক কি। এই প্রসেস আমাদের দেশের জন্য নতুন, আমরা ফ্রড ফরেনসিক কোর্স করাচ্ছি মাত্র 2022 সালে, এবং এর আগে বাংলাদেশে কোনো ফ্রড ফরেনসিক কোর্স ছিল না। কিন্তু রিসেন্ট খেয়াল করবেন, ডেফোডিল ইনস্টিটিউট ওনারও একটা কোর্স করাচ্ছেন, CFE বাংলাদেশে একটা ব্রাঞ্চ করার চেষ্টা করছে। তার কারণটা হচ্ছে বিশেষ করে অগাস্টের পর থেকে, 2024-এর পর থেকে, যখনই বাংলাদেশ ব্যাংক এই ধরনের ফরেনসিক অডিট করার জন্য অডিট ওয়েলকাম করলো, তখনই আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা ওনার এখানে রেজিস্ট্রেশন করে অডিট করা শুরু করলো। যখন অডিট করতে যাচ্ছে তখনই একটা শুরু হয়ে গেল কি, তখন মানে তখনই যে আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাট আর ইউ ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনটার জন্য ওনারা এই কোর্স গুলো করে সার্টিফিকেটটা নিচ্ছেন। সরাসরি আপনার ডে টু ডে জবে এটা কিভাবে আসবে বলা তো মুশকিল, বাট আপনি আমি যদি এখানে ইন্টার্ন। আপনি একটু একটু সংশ্লিষ্টতা কি এরকম হয় কিনা, আপনি রিসেন্টলি সঞ্চয়ে ওই যে আপনার বাংলাদেশ ব্যাংকের ওখানে যে একটা ফ্রড হয়েছে, একজনের টাকা একজনের অ্যাকাউন্টে নিয়ে গেছে, এরকম কিছু হয়েছে হয়তো, সেগুলো তদন্ত হয়তো চলছে। সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে নড়াইলে পোস্টেড, হ্যাঁ, আমি জেলা সঞ্চয় অফিসার নড়াইল। এখন আমার যেটা জানার ইচ্ছা, ইন্টারেস্ট লেভেল, যে এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা বিষয় আছে, যে কোনোভাবে যে অনলাইনে সঞ্চয়পত্রগুলো কোনোভাবে কারো অ্যাকাউন্ট থেকে কোথায় কি যাচ্ছে, এই যে ফরেনসিক যে বিষয়গুলো, এইগুলো যদি আমার জানা থাকে, সেই ক্ষেত্রে আমি, আমার মনে হয় যে বাড়তি কোনো কোয়ালিটি হিসাবে মানে সেটা আর কি গণ্য হবে কিনা। আর আচ্ছা, সেই ক্ষেত্রে, হ্যাঁ প্রথমটা বলেন। হলো আমাদের কোর্সটা সঞ্চয়পত্র রিলেটেড না, আমাদের কোর্সটা হচ্ছে ফ্রড ফরেনসিক কি কিভাবে হয় একটা আইডিয়া দেওয়া। ওই আইডিয়া থেকে আপনি কিভাবে হবে, আপনি যখনই যে কথাটা বললেন, আপনাদের একটা জিনিস হয়েছে, এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে একটা ফ্রড হয়েছে, আপনাকে যেটা করতে হবে এখন, এটার পুরো কেস স্টাডিটা আপনাকে পড়তে হবে। কেস স্টাডিটা কিভাবে পড়বেন, এই রিলেটেড যারা অডিট করছে, যারা কাজ করছে, ওদের সাথে আপনার কন্ট্যাক্ট করতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন। যখন জানবেন তখনই দেখবেন আপনি আস্তে আস্তে ইউ বিকাম এ ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, ধীরে ধীরে আপনি আইডিয়া পাচ্ছেন। আপনি যত ডিল করবেন তত আইডিয়া পাবেন, ইনোভেটিভ সব আইডিয়া আসবে, তো যত দিন যাবে ইনোভেটিভ আইডিয়া আসবে। আর আরেকটা যেটা বলছি, যখন ফরেনসিক অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে কোনোভাবে প্রিভেনশন না, প্রিভেনশনের কাজটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল পার্টে, যারা ইন্টারনাল কন্ট্রোল নিয়ে কাজ করে।
আমাদের কাজটা শুরু হয় ইন্টারনাল কন্ট্রোল নিয়ে আমি কাজ করি, কিন্তু এখানে একটা যখন ফরেনসিক বা কোন একটা ফ্রড হইলো, এট দ্যাট টাইম আই বিকাম এ ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। তো সুতরাং এটা আপনাকে আপনি যদি বলেন সরাসরি আপনার এন্ডে কি কাজে লাগবে, সরাসরি আপনার এন্ডে কাজে লাগবে না। তবে আপনি আইডিয়া পাবেন একজন ফরেনসিক অ্যাকাউন্টেন্ট কি কাজ করে, কিভাবে করে এই জিনিসটা নিয়ে। জি, ধন্যবাদ। জি। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আরেকজন বলছে ইজ ইট গ্লোবালি অ্যাকসেপ্টেড ফরেনসিক অ্যাকাউন্টিং? ভাই এরকম গ্লোবালি অ্যাকসেপ্টেড বলতে ইটস মোর আমেরিকান কোয়ালিফিকেশন। ফরেনসিক অ্যাকাউন্টিং এর কোয়ালিফিকেশন গুলো হচ্ছে ইউএসএ এবং কানাডায়। অন্য কোনো দেশে আপনি ফরেনসিক অ্যাকাউন্টিং এর কোনো এরকম মেজর কোনো কোয়ালিফিকেশন নাই। এবং যেহেতু নাই, এটা এখনো গ্লোবালি অ্যাকসেপ্টেডই, যারাই করছে ওরাই অ্যাকসেপ্টেড। তবে এর মধ্যে আপনার ইনস্টিটিউট, আপনি যখন ইউএসএ তে যদি যান, আপনি বলেন আমি এই সার্টিফিকেট দিয়ে ইউএসএ তে কাজ শুরু করতে পারবো কিনা, আপনি এই সার্টিফিকেট দিয়ে ইউএসএ তে কাজ করতে পারবেন, বাট কাজ পাবেন কিনা, কোয়েশ্চেনটা এটা। কেন কাজ পাবেন কিনা? আপনি আর ইউ, আমাদের বাংলাদেশে যখন ফরেনসিক অ্যাকাউন্টেন্ট চাচ্ছে বাংলাদেশ ব্যাংক আলটিমেট কাকে ডাকছে? বাংলাদেশ ব্যাংক আলটিমেট কাকে ডাকছে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যখন উনি ওনার প্রোফাইল জমা দিচ্ছে, তখন উনি বলছেন আই এম এ ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, তখন ইট বিকাম হিজ অ্যাডেড অ্যাডভান্টেজ। ইউএসএ তেও যখন কোনো অডিট করতে হবে কি হতো, ওরা কাকে ডাকবে? ওরা ডাকবে একজন সিপিএ কে। এখন সিপিএ যদি বলে আই এম সিপিএ অ্যাজ ওয়েল এজ আই এম এ ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, তখন এট ডিড বিকাম হিজ অ্যাডেড অ্যাডভান্টেজ। সুতরাং গ্লোবালি অ্যাকসেপ্টেড, কিন্তু গ্লোবালি কাজ করার জন্য আপনাকে গ্লোবাল প্রিপারেশনটা লাগবে। আপনি একটা 9,000 টাকার কোর্স, $50 একটা কোর্স করে আপনি গ্লোবালি কাজ করে ফেলবেন, এত আশা করা তো ঠিক না। আচ্ছা, কামাল সাহেব বলছেন টাকা পয়সার ব্যাপারে। টাকা পয়সার ব্যাপারটা আপনারা ওই সুকান্ত ইয়ের সাথে, মুস্তাসিম সাহেবের সাথে আলাপ করবেন, উনি আপনাদের প্রসেস করে দিবে। এডমিশন ক্রাইটেরিয়া ইট ইজ ওপেন, এখানে কোনো এডমিশন কোনো ক্রাইটেরিয়া নেই, এনিওয়ান হু ইজ ইন্টারেস্টেড। কিন্তু অ্যাকাউন্টস যারা কাজ করে ওদের জন্য এটা ধরতে খুব বেশি সুবিধা হয়। গোলাম সরওয়াল হচ্ছে আমি ইন্টারনাল অডিট প্রফেশনাল উইজ বি ভ্যালু, অবশ্যই ভ্যালু অ্যাডেড হবে। আমাদের ইন্টারনাল অডিটের একটা কোর্স আছে, প্রফেশনাল ইন্টারনাল অডিটর, পিআইএ। আমাদের ওই কোর্সে গত 3 মাস বা 4 মাসে অ্যারাউন্ড 150 জনের মতো এই ইয়ে করেছে, পিআইএ কোর্সটা করেছে। আউট অফ 150 গতকাল এট এ টাইম 10 জন জয়েন করেছে সিএফএফপি তে। সুতরাং অফকোর্স ইট ইজ ইউন অ্যাডেড অ্যাডভান্টেজ। তারপর শ্যামল সাহেব বলছেন টোটাল কস্ট ট্রেনিং প্লাস সার্টিফিকেশন। অবশ্যই ট্রেনিং প্লাস সার্টিফিকেশন সবকিছু মিলেই আমাদের এই 9,000 টাকা। আমরা একটা প্যাকেজ অফার করছি ফর রমজান। রমজানের অফারের পরে এটা আমাদের রেগুলার ফি 12,000 টাকা, যেহেতু রেকর্ডেড। আর আমরা যখন লাইভ ক্লাস নিতাম এটা ছিল 20,000 টাকা। তবে এরপর যদি আপনি ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট থেকে আপনি সার্টিফিকেট নিতে চান, আপনাকে এডিশনাল 240 ইউএসডি পে করতে হবে। আর আপনি যদি ডিপ্লোমা, প্রফেশনাল ডিপ্লোমা ইন ফরেনসিক অ্যাকাউন্টিং নিতে চান, আপনাকে $50 পে করতে হবে। আর আসিফ আইকিউ উনি হাত তুলেছেন, ভাই আসিফ ভাই কোশ্চেনটা যদি করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আপনাদের এখানে সব মানে অনেক রুকি, অনেক ছোট। ঠিক আছে, আমি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আমার হচ্ছে মেজর ছিল ফাইন্যান্স, আমি নর্থ সাউথ স্টুডেন্ট। তো মানে আমার গ্রাজুয়েশনের মানে লাস্টের দিক থেকে বেসিক্যালি হচ্ছে আমার এই ফাইন্যান্সিয়াল টেররিজম মানে যে সাইডটা, মানে এটাতে হচ্ছে একটু কাজ করার মানে ইন্টারেস্ট, বা এটাতে হচ্ছে মানে হায়ার স্টাডিজ বা ইয়ে করার আমার মানে ইন্টারেস্ট আসছে। তো বাংলাদেশে তো হচ্ছে বেসিক্যালি এরকম কোনো স্পেসিফিক ফিল্ড নাই বা কোনো কিছু নাই। ঠিক আছে, And আমি যেহেতু জাস্ট মাত্র গ্রাজুয়েশন করছি, এন্ড দেন আমি যেখানে জব করতেছি ওইটাও হচ্ছে ফাইন্যান্স রিলেটেড না। আমি বেসিক্যালি হচ্ছে একটা কোম্পানির প্রপোজাল রাইটার। আমি ওদের হচ্ছে মানে কস্ট শিট এন্ড মানে স্টাফ লাইক ওগুলো নিয়ে আমি কাজ করি। সো সেক্ষেত্রে এই কোর্সটা আমাকে মানে কতটুকু বেসিক্যালি মানে ভায়াবল, বা মানে আমার সাথে কতটুকু যাবে এট দিস পয়েন্ট। আমি মানে যেই সিচুয়েশনটাতে আছি যে মাত্র গ্রাজুয়েশন করছি আমি, 3 মান্থস হয়েছে মাত্র গ্রাজুয়েশন করছি। এন্ড আচ্ছা আমি, জি বলেন। আচ্ছা, মেইন ইস্যুটা হচ্ছে আপনি গ্রাজুয়েশন করেছেন, এই ধরনের কোর্সে আপনাকে একটা ভালো আইডিয়া দিবে। এই কোর্সটা আমি আবার বলছি, এটা 5টা ক্লাস। 5টা ক্লাসে আপনি ফ্রড ফরেন্সিকে এক্সপার্ট হয়ে যাবেন, এটা চিন্তা করে লাভ নাই, বাট ইউ উইল গেট অল দ্য আইডিয়া অফ ফ্রড ফরেন্সিক কিভাবে করতে হয়। এরপর ধরেন আপনি এটা কোর্সটা করে আপনার মনে হলো আই ওয়ান্ট টু নো মোর, তখন আপনি চাইলে ফ্রড ফরেন্সিকের উপরে মাস্টার্স ডিগ্রি আছে, হ্যাঁ মাস্টার্স আছে ইউএসএ বা কানাডায়, অন্য কোনো দেশে পাবেন না, অনলাইনেও আছে। অনলাইন ফিও কিন্তু $30,000 $40,000। কোর্সগুলো এক্সপেন্সিভ। ওদের দেশে ফ্রড ফরেন্সিক অনেক একটা ভ্যালুয়েবল জিনিস, কারণটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমাদের দেশে যেহেতু ইন্স্যুরেন্স নাই, ইন্স্যুরেন্স নিয়ে আমাদের এখানে কোনো ওই ধরনের ফ্রড ফরেন্সিক এখন পর্যন্ত হয় না, কিন্তু ওদের দেশে ইন্স্যুরেন্স সর্বক্ষেত্রে।
আপনি 2 নাম্বারই করে আমি আপনি একজন সাধারণ মানুষ অনেক প্ল্যান করে 4-5 বছর চিন্তা ভাবনা করে আমরা কিন্তু ফ্রড করতে পারি। আমি আমার একটা বাসার ইন্স্যুরেন্স করলাম $1 মিলিয়ন দিয়ে। $1 মিলিয়ন দিয়ে আমি লোন টোন করে বাসার ইন্স্যুরেন্সটা আমি চালালাম 2 বছর 3 বছর, কিন্তু আমার প্ল্যান হচ্ছে আমি বাসার ইন্স্যুরেন্সটা করেছি আমি টাকাটার জন্য, এবং করে কোনো একটা সময় আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করে বাসাটা পোড়াই দিলাম। ইভেন এই কেসও পাবেন আপনি এই ফ্রড ফরেন্সিক নিয়ে যদি পড়াশোনা করেন, নিজের ছেলেকে পোড়া মেরে ফেলছে যেন কেউ বিশ্বাস না করে, মানে বিশ্বাস করে এটা রিয়েল অগ্নিকাণ্ড। উনি বাসার বাইরে এসে ছেলে ঘুমাচ্ছিল, ঘরে আগুন ধরা দিচ্ছে, আগুন ধরায় মেরে গেল। উনি $1 মিলিয়ন ইন্স্যুরেন্স ক্লেম করেছে এবং উনি ইন্স্যুরেন্সের টাকাটাও পেয়েছে। উনি পরবর্তীতে 5 বছর না 10 বছর পরে ধরা পড়েছিল, কেন? উনি সেকেন্ড টাইম আর একটা একই কাজ করেছিল। তখন ইন্স্যুরেন্স কোম্পানি ট্র্যাক করতে গিয়ে দেখে কি একই রকম ঘটনা ঘটেছিল 10 বছর আগে। তো সুতরাং ফ্রড এন্ড ফরেন্সিক ইজ ভেরি নিউ কনসেপ্ট ফর আস। আমরা এখন ওই লেভেলে যাই নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক যেন যাইতে না হয়। কিন্তু যেভাবে আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছি, যেভাবে 2 নাম্বারই বাড়ছে, ঠিক সেইভাবে ফরেন্সিক অ্যাকাউন্টিং এর বা ফরেন্সিক অ্যাকাউন্টেন্টদের ইয়েটা বাড়বে বাংলাদেশে। তবে এইটাও মাথায় রাখেন, ইট উড বি, এই ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার জন্য বাংলাদেশের সুযোগটা সহজে হবে না। এই সুযোগটা আপনি বলতে পারেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জন্যই থাকবে। কিন্তু জবে যারা, এই যে একটু আগে এক ভাই জিজ্ঞেস করলাম আমি ইন্টারনাল অডিটে কাজ করি, আমার জন্য হবে কিনা, উনাদের জন্য এটা একটা ভালো ভ্যালু অ্যাডভান্টেজ হবে। আপনার জন্য মেইন অ্যাডভান্টেজ হবে আপনি এটার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলেন রেদার দেন দ্য সার্টিফিকেট। আপনি এই কোর্সটা করে যেটা পাইলেন পাইলেন, কিন্তু আপনি যদি এই কোর্সটা করে ওই যে $240 দিয়ে সার্টিফিকেটটা নেন, ওটা আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আপনি এই কোর্সটা করে যদি ফার্দার যেই জায়গায় আপনার আগ্রহটা গ্রো করলো, ওই জায়গায় যদি আপনি নিজেকে নিয়ে কাজ করেন, ওইটা আপনার কাজে আসবে। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ। জি, আচ্ছা, এখানে আরেক ভাই গোলাম সরোয়ার, অল রিলেটেড সফট কপি, সকল সফট কপি বলতে সকল ক্লাস প্রেজেন্টেশন পাবেন, ক্লাসের রেকর্ডিং এর সাথে আপনাদেরকে ফুল একটা হার্ড কপি বই দেওয়া হবে। সফট কপি অনেক পাবেন, অত পড়তে পারবেন কিনা এটা ইস্যু। আই এম এ সিসা CHIT প্রফেশনাল উড বি ভ্যালুয়েটেড। সিসা প্রফেশনাল তো অনেকেই করছেন আমাদের এই কোর্সটা, অনেকেই করছেন আমাদের এই কোর্সটা, বেশি করছে আসলে সিসা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উনারাই। কারণ সিসা মোর ওভার টেকনিক্যাল, এখানে ওরকম টেকনিক্যাল কোনো কিছু নেই, এখানে হচ্ছে ফ্রড ফরেন্সিকটা কি, কিভাবে হয়, কি ধরনের কোর্স হয় এটা। কোর্স শিডিউল অনলাইন অফলাইন, আপনি কি এই মুহূর্তে জয়েন করছেন বোধ হয়, আমি সুদীর্ঘ 1 ঘন্টা 1টা থেকে 1টা 56 মাঝে এসে যদি বলেন কোর্স শিডিউল অনলাইন, এটা খুবই দুঃখজনক। আমাদের কোর্সটা অবশ্যই রেকর্ডেড, 100% রেকর্ডেড। আর ক্লাসটা শুরু হয়ে যাবে আমাদের নেক্সট উইকে আপনারা যারা জয়েন করবেন ওনাদেরকে একটা গ্রুপ করে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। জি, আর প্রেজেন্টেশনটা রেকর্ডিংটা পাবেন, ওটা দেখে নিন যারা পরে জয়েন করেছেন। তাহলে আমরা আজকে এইটুকুই রাখি। আর যেটা বলেছিলাম, আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা একটু অনুগ্রহ করে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ মুস্তাসিম, ওনার ফোন নাম্বার হচ্ছে 01742827823। আমি, উনি দিয়েছেন তবু আমি আবার দিচ্ছি, একটু উনাকে যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন, উনি আপনাদের সবকিছু জানায় দিবেন এবং উনি আপনাদেরকেই বাদ বাকি সব প্রসেসে যাবেন। এবং আমরা রমজান উপলক্ষে ডিউট ফর দ্য মান্থ অফ হলি রমাদান, আলহামদুলিল্লাহ আমরা একটা অফার করছি। অফারটাতে আপনারা যদি জয়েন করেন আমার মনে হচ্ছে লস হবে না আর কি। তাহলে আমরা আজকে এইটুকুই রাখি, ইনশাল্লাহ পরে আবার আলাপ হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু জি, আলাইকুম থ্যাংক ইউ। রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।